আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কুরস্কে হামলা বাড়িয়েছে রাশিয়া, পূর্বাঞ্চলে চাপে পড়েছে সেনারা, স্বীকারোক্তি ইউক্রেনীয় সেনাপ্রধানের। জানিয়ে দেব উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি করছে ইউক্রেন। এরপরে জানিয়ে দেব গাজায় ৩ ইসরায়েলি সৈন্যকে নিহত করার দাবি করেছে হামাস। সর্বশেষ জানিয়ে দেব আমেরিকা ও জার্মানি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় সহায়তা করছে অভিযোগ ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুরস্কে হামলা বাড়িয়েছে রাশিয়া, পূর্বাঞ্চলে চাপে পড়েছে সেনারা, স্বীকারোক্তি ইউক্রেনীয় সেনাপ্রধানের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর উপর আক্রমণ তীব্রতর করেছে এবং পূর্ব দনেস্ক অঞ্চলেও চাপ বাড়াচ্ছে। ইউক্রেনের শীর্ষ কর্মকর্তা অলেকজান্ডার সিডস্কি এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন। যুদ্ধ তৃতীয় বছরে গড়ানোর সঙ্গে সঙ্গে 1170 কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইনে ইউক্রেনীয় সেনারা ক্লান্ত এবং সংখ্যায় পিছিয়ে পড়েছে। সিডস্কি বলেছেন, তৃতীয় দিনের মতো শত্রু কুরস্ক অঞ্চলে তীব্র হামলা চালাচ্ছে। রাশিয়া সক্রিয়ভাবে উত্তর কোরীয় সেনাদের ব্যবহার করছে, যারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনী তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, গত 24 ঘন্টায় কুরস্ক অঞ্চলে সংঘর্ষের সংখ্যা বেড়ে 68তে পৌঁছেছে, যা গত সপ্তাহের শেষের দিকে দৈনিক প্রায় 40টি ছিল। আগস্টে ইউক্রেনের কুরস্ক অঞ্চলে আকস্মিক অভিযান চালালেও সেই সময়ের মধ্যে সেখানে দখল করা এলাকা 40%-এরও বেশি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে কুরস্ক অঞ্চলে এই অভিযান ফ্রন্ট লাইনকে আরও বেশি প্রসারিত করছে, যা ইউক্রেনীয় বাহিনীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সিরস্কি জানিয়েছেন, পূর্ব দনেস্ক অঞ্চলেও লড়াই ক্রমশই তীব্র হচ্ছে। রাশিয়ার সেনারা এই বছর সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, রুশ বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পকরভস্ক এবং কুরাহবে আক্রমণের উপর মনোযোগ দিচ্ছেন। লড়াইয়ের এই তীব্রতা এমন সময় বাড়ছে যখন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে হোয়াইট হাউসে ফিরে আসবেন। সোমবার ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় আসা, যা প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে পারে। এদিকে উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার অন্তত অর্ধশত সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স। 3 দিনের লড়াইয়ে এই সৈন্যদের হত্যার দাবি করেছে বিশেষ ওই বাহিনী। এছাড়া এই লড়াইয়ে আহত হয়েছে আরও অন্তত 47 সৈন্য। ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে এফপিডি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সৈন্য সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছেন। কুরস্ক যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সৈন্য এবং সামরিক সরঞ্জামকে নিশানা করায় এফপিডি ড্রোনের ফুটেজ প্রকাশ করেছেন ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলেছে, গত মাসের শুরুর দিকে কুরস্কে অবলাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য উত্তর কোরিয়ায় 10,000 সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের স্পেশাল অপারেশনাল ফোর্স ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, এই ফোর্সের সৈন্যরা রাশিয়ার কুরস্কে অবলাস্টে উত্তর কোরিয়ার সৈন্যদের জন্য উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল। এ সময় 2টি সাজোয়াজান, 2টি গাড়ি, একটি অল টেরেন গাড়িতে হামলা চালানো হয়েছে। তবে কুরস্কের উত্তর কোরিয়ার সৈন্যদের লক্ষ্য করে চালানো হামলা এবং সৈন্যদের হত্যার ঘটনায় ইউক্রেনের স্পেশাল ফোর্সের দাবির বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। কিয়েভ বলছে, গত নভেম্বরের শুরুতে কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সৈন্যদের মোতায়েনের তথ্য পায় ইউক্রেন। এরপর থেকে কোরীয় সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর সীমিত লড়াই চলছে। পরে এই সৈন্যদের ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা গত 13 ও 14 ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর হামলায় উত্তর কোরিয়ায় 30 সৈন্য হতাহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সৈন্যদের হতাহতের ঘটনা রাশিয়া আড়াল করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই কারণে উত্তর কোরিয়ার সৈন্য এবং সামরিক যানবাহনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
এর আগে সোমবার পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার কোরস্কে অবলাস্টে উত্তর কোরিয়ার সৈন্যদের রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে বলে নিশ্চিত করেছেন। এই যুদ্ধে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সৈন্যরা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। গত অক্টোবরের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পিয়ংইয়ং এর বিরুদ্ধে রাশিয়ায় 10,000 সৈন্য পাঠানোর অভিযোগ করেন। ওই সময় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা উত্তর কোরীয় সৈন্যদের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য ডিসেম্বরের মধ্যে মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন। এদিকে গাজায় 3 ইসরায়েলিকে হত্যা করেছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও 3 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন তারা। গত রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের সংঘর্ষে 3 ইসরায়েলি সৈন্য হত্যা হয়েছে বলে হামাস জানিয়েছেন। স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসামস ব্রিগেড বলছে, তাদের যোদ্ধারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে 3 সৈন্যকে হত্যা করেছেন এবং জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সামরিক যান ধ্বংস করেছেন। বিবৃতি অনুসারে ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থল থেকে মৃত এবং আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে। গোষ্ঠীটি পৃথক এক বিবৃতিতে আরও বলছে, জাবালিয়ার একটি বাড়িতে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। সেই সময় ওই ভবনের ভেতরে 11 জন সৈন্য ছিল। ওই হামলায় সৈন্যরা নিহত এবং আহত হয়েছে বলে জানিয়েছে হামাস। তবে হামাসের এই দাবির বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 45,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আমেরিকা ও জার্মানি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় সহায়তা করছে অভিযোগ ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইহুদিবাদী ইসরায়েলের বড় মিত্র হিসেবে আমেরিকা এবং জার্মানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর ব্যাপারে দখলদার সামরিক বাহিনীকে পুরোপুরি পরিপূর্ণ সহায়তা দিচ্ছে। গতকাল শেষ বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই কথা বলেছেন। তিনি জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন সোউলের সাম্প্রতিক মন্তব্য তুলে ধরেন। বেন সোউল বলেছেন, এই দুটি দেশ ইসরায়েলের রপ্তানি করা অস্ত্রের শতকরা 99% সরবরাহ করে। এজন্য তিনি আমেরিকা ও জার্মানির নিন্দা করেছেন এবং জোর দিয়ে বলেছেন, তারা অস্ত্র সরবরাহ বন্ধ করে রাতারাতি যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তাদের সরবরাহ করা অস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। বেন সোউলের এই মন্তব্যের আলোকে ইসমাইল বাকাই বলেন, আমেরিকা ও জার্মানি ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহে অব্যাহত রেখে গাজা উপত্যকায় গণহত্যা চালাতে পরিপূর্ণ সহায়তা করছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান দেখাতে ব্যর্থতা এবং আইনগত রীতিনীতি উপেক্ষা করার জন্য ইরানি মুখপাত্র ওয়াশিংটন এবং বার্লিনের নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন, এসব দেশ আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা এবং গণহত্যার বিরুদ্ধে শাস্তি প্রদানের বিষয়টি উপেক্ষা করেছেন। তাদের এই ভুল পদক্ষেপ এবং অপরাধমূলক পদক্ষেপের জন্য অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকার দখলদার ইসরায়েলের $1250 কোটি সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। অন্যদিকে জার্মানি 9 কোটি 40 লাখ ইউরো অস্ত্র সরবরাহ করেছে। হাস্যকর ব্যাপার হচ্ছে, এই দুটি দেশ একদিকে ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সরবরাহ করছে, অন্যদিকে তারা বারবার যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে।